বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান ডক্টরস অন কল, করোনা সতর্কতা নিয়ে অনুষ্ঠান। করোনা এই শব্দটার সঙ্গে আমরা 2020 সালের জানুয়ারি এন্ড থেকে পরিচিত হয়েছি ভারতবাসীরা, যদিও 19 ডিসেম্বর থেকে এই করোনা বিশ্বের কোনো না কোনো প্রান্তে থাবা বসিয়েছে এবং সারাটা বিশ্ব জুড়ে এই করোনা দাপট দেখিয়ে বেরিয়েছে, শুধু নয় এখনও বেড়াচ্ছে। এবং তার দাপট এতটুকু কমেনি, কারণ আমরা দেখি ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ পেরিয়ে এখন থার্ড ওয়েভের দিকে আমাদের অপেক্ষা রয়েছে যে কবে থার্ড ওয়েভটা আসছে। তো আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর পারিজাত সান্যাল। অনেক অনেক স্বাগত। আর আজকে আমাদের অনুষ্ঠানটাকে আমরা এগিয়ে নিয়ে যাব ডক্টর সান্যাল, যে কোভিড প্রেগনেন্সি। কেননা প্রেগনেন্সি একটা ভীষণ মেয়েদের কাছে মাতৃত্বের আস্বাদ এবং একটি পরিবারের কাছে নতুন আগমন বার্তা। সুতরাং আমরা দেখে থাকি যে একটি মা যখন কনসিভ করেন সেই খবরটাতে তো সারা বাড়ির লোকেরাই আনন্দ পান, বিকজ একজন মানুষ আসছেন, তাদের পরিবারের সদস্য বাড়ছে। বাট এই সিচুয়েশনে, এই যে এই কোভিড সিচুয়েশনে এই খবরটাতে আনন্দের থেকে বেশি কাজ করছে ভয়। একটা অদ্ভুত ভয় গ্রাস করছে যে বাচ্চাটি আসছে, তাকে আমরা সঠিক সুস্থ পৃথিবী দিতে পারবো তো, বা মা সুস্থ থাকবেন তো, কোভিড যদি হয়ে যায় মায়ের। তো আসুন এই প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি কোভিড, এইটা নিয়ে একটু যদি কথা বলি। যদিও আমার মনে হয় ভারতবর্ষে এখন প্রেগনেন্ট মায়েরাও ভ্যাকসিন পাচ্ছেন, যদি ওখান থেকে শুরুটা করি। হ্যাঁ, ফার্স্ট অফ অল এখন যেটা আমাদের গাইডলাইনে এসছে যে আমাদের প্রেগনেন্সি থাকুক না থাকুক সবাই ভ্যাকসিন নিতে পারে, করোনা ভ্যাকসিন নিতে পারেন। এবং যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছে তাদের জন্য বলা যে ভ্যাকসিনেশন আপনি নেবেন, ট্রাইটাও আপনি করবেন। এমনি নয় যে আগে যেটা আমরা কদিন আগে অবধি আমিও বলে এসেছি বা অন্যান্য ডক্টররাও বলে এসছে যে আগে ভ্যাকসিনেশন নিয়ে নিন, সেকেন্ড ডোজের 3 মান্থস পর থেকে আবার আপনি ট্রাই করুন। কিন্তু এখন জিনিসটা নয়, এখন আপনি ইউ ক্যান টেক ভ্যাকসিন সাইমালটেনিয়াসলি, আপনারা ইস্যুর জন্য বা কনসিভ করার জন্য আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, এইটা তো গেল ভ্যাকসিনেশনের কথা। এবং আফটার ডেলিভারি কতদিনের মধ্যে, মানে আফটার ডেলিভারি তখন দেখা গেল মা ফার্স্ট ডোজ নিলেন, তার ডেলিভারি হওয়ার পরে তার সেকেন্ড ডোজের টাইমটা এলো, তো এই সময় কি সে নিতে পারবে সেকেন্ড ডোজ, নাকি না ডেলিভারি হওয়ার পার্টিকুলার এতগুলো দিন পরে সেকেন্ড ডোজ নিতে হবে, এরকম কোনো গাইডলাইন আছে? না, ডেলিভারির সাথে ভ্যাকসিনেশনের স্কেজুলের কোনো ডিফারেন্স নেই, কোনো প্রবলেম কিছু নেই, কোনো ক্ল্যাশ করছে না। যদি হ্যাঁ এবার হতে পারে হয়তো ডেলিভারির সময় বা উইদিন 1 উইক হয়তো আপনার নেক্সট ডোজের শিডিউল পড়ছে, তো সেই সময় আপনি আপনার সুবিধার্থে ইউ ক্যান ডিলে ফর 1 উইক। মানে এটা নয় যে ভ্যাকসিন মানে ডেলিভারি এতদিন পরে ভ্যাকসিনেশন নেওয়া যাবে বা এতদিন আগে ভ্যাকসিনেশন নেওয়া যাবে না, এই সব জিনিস কিছু নেই। আপনি ভ্যাকসিনেশন যেমন 84 ডেজ স্কেজুল, নাহলে 1 মান্থ স্কেজুল, মানে 28 ডেজ স্কেজুল, যেমন কোভিশিল্ড বা কোভ্যাক্সিন যেমন বলে আছে, সেই অনুযায়ী আপনারা নেবেন, ইরেসপেক্টিভ অফ ইউর ডেলিভারি ডেট, ইরেসপেক্টিভ অফ ইউর ডেলিভারি মোড, নর্মাল হোক, ভ্যাজাইনাল ডেলিভারি হোক বা সিজেরিয়ান হোক, ইরেসপেক্টিভ অফ ইউর ল্যাকটেটিং স্টেটাস, মানে আপনি যদি ব্রেস্ট ফিড করান তাও আপনি নেবেন ভ্যাকসিনেশন, আর যদি না করান তাও আপনি নেবেন। এবং এমনি নয় যে ভ্যাকসিন নেওয়ার পরে একদিন বা কয়েক ঘন্টার জন্য যদি আপনাকে ব্রেস্ট ফিডিং হোল্ড করে রাখতে হবে, এমনি কোনো, মানে আপনি ভ্যাকসিন নিয়ে এসে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারছেন একদম, মানে ব্রেস্ট ফিডিং এর সঙ্গে ভ্যাকসিনেশনের কোনো কানেকশন নেই। আপনি প্রেগনেন্ট হলেও আপনি ভ্যাকসিন নিতে পারছেন, আপনি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছেন তখনও আপনি ভ্যাকসিন নিতে পারছেন। ভ্যাকসিনটা নিতে হবে, ইউ শুড টেক। তার কারণ করোনাকে আমার মনে হয় সরাতে গেলে, মানে করোনার প্রকোপটাকে কমাতে গেলে ভ্যাকসিনটা দরকার। কেন ভ্যাকসিন দরকার, আই থিঙ্ক ডক্টর সান্যাল খুব সুন্দর করে বুঝিয়ে দেবেন যে ভ্যাকসিনেশন প্রসিডিউরটার উপর এত জোর দিচ্ছে কেন সরকার। করোনা ইজ এপিডেমিক, এখন আমাদের এপিডেমিক না প্যান্ডেমিক, এবার এই জিনিসটাকে বিশ্বে জুড়ে হয়েছে এবং এই জিনিসটাকে যদি আমাদের ইমিউনিটি তৈরি করতে হবে, ওয়েদার ইট ইজ হার্ড ইমিউনিটি হোক বা অ্যাক্টিভ ইমিউনিটি হোক, যেটা আমাদের ভ্যাকসিন যে জিনিসটা দেয় সেটা হচ্ছে কাইন্ড অফ অ্যাক্টিভ ইমিউনিটি, মানে ওটা প্যাসিভ ইমিউনিটি, যে জিনিসটা আমাদের মধ্যে একটা তাড়াতাড়ি ইমিউনাইজেশন তৈরি করে দিচ্ছে।
এবং এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে নেক্সট যে থার্ড ওয়েভ আসবে সেটা থেকে আমাদের যে কমপ্লিকেশন, যেটা সেকেন্ড ওয়েভে অনেকের হয়েছিল স্ল্যাশ হয়নি, যারা ভ্যাকসিনেটেড ছিল দেখা গেছে আগে থেকে যারা ভ্যাকসিনেশন নিয়েছে তাদের মধ্যে কোভিডের অত সিরিয়াসনেস বা অত কমপ্লিকেশনসটা হয়নি। আশা করছি যে আগামী যে থার্ড ওয়েভটা আসবে বা ফোর্থ ওয়েভটা আসবে, তো এইগুলোতে আমাদের ভ্যাকসিনেশন স্টেটাস যদি পজিটিভ থাকে, ইফ উই আর ভ্যাকসিনেটেড, তাহলে ইন দ্যাট কেস কোভিড কমপ্লিকেশনস অনেক আমরা কমাতে পারবো। আমাদের হসপিটাল যে লোড, আমাদের যে হেলথ ওয়ার্কার্সদের ওপর যে লোড আছে, হেলথের লোড আসছে, সেটা আমরা কমাতে পারবো। এবং এই জিনিসটা হলে আমাদের ওপর অনেকখানি যে হেলথের ওপর যে প্রবলেমটা আমাদের আগেরবার এসেছিল, ম্যান পাওয়ার ডেফিসিয়েন্সি বা আমাদের ড্রাগ ডেফিসিয়েন্সি, এই জিনিসগুলো পপুলেশন আছে আমাদের, হ্যাঁ সেটাই। তো সেইগুলো আশা করি আমরা আমাদের তরফ থেকে কমাতে পারবো। এক্স্যাক্টলি বলি, যেটা যেটা স্ট্যাটিস্টিক্স বলছে যে ফার্স্ট ওয়েভে যেই হারে স্বাস্থ্যকর্মীরা যারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে কোভিডের সাথে যুদ্ধ করেছেন, ডাক্তার, নার্স বা অন্যান্য স্বাস্থ্যকর্মী, যে হারে তাদের মৃত্যুর যে পরিমাণটা ছিল বা যে রেশিওতে তাদের মৃত্যুর হার হয়েছিল, সেকেন্ড ওয়েভে কিন্তু সেই হারটা নেহাতই কম। নেহাতই কম। তার কারণ সম্ভবত ডাবল ডোজ কমপ্লিটেড একজন ডাক্তার মনে হয় মারা গেছেন, তার অন্য প্রবলেম ছিল বলে। আদারওয়াইজ কিন্তু কোমরবিডিটি থাকা সত্ত্বেও যাদের ডাবল ডোজ হয়ে গিয়েছে তাদের মৃত্যুর হারটা কিন্তু নেই বললেই চলে, অনেক কম। বরঞ্চ কোমরবিডিটি রয়েছে, কোনো তার ভ্যাকসিনেশন নেই, তার ক্ষেত্রে সমস্যাটা বেড়েছে। আমি আর একটা প্রসঙ্গে আসবো আজকে, যেহেতু গাইনোকোলজিস্ট ডক্টর সান্যাল রয়েছেন, অনেক মা এই মুহূর্তে হয়তো ট্রাই করছেন, বেবির জন্য ট্রাই করছেন। এই যে প্রেগনেন্সিতে অবস্টাকলস আসার কারণগুলো কি কি? অনেক মা বাবা হয়তো চাইছেন একটা সন্তান আসুক, কিন্তু মানে হয়তো সাধারণভাবে পাচ্ছেন না, সেক্ষেত্রে ট্রিটমেন্ট প্রসিডিওর বা এই না হওয়ার কারণ কি কি হতে পারে? ফার্স্ট অফ অল, একটা কাপল, মানে আমরা কখন ইনফার্টাইল বলি বা সাবফার্টাইল বলি একটা কাপলকে, যখন একটা কাপল রেগুলার মেলামেশা সত্ত্বেও 1 বছর ট্রাই করেছে অথচ তাদের সন্তান আসেনি বা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়নি, তাদেরকেই আমরা ইনফার্টাইল বা সাবফার্টাইল এখন বলে, সাবফার্টিলিটিতে আমরা ওকে ক্লাসিফাই করি। এবং এটার অনেক কারণ আছে, মোস্ট কমনলি 50-50। এখন দেখা গেছে মেল পার্সেন্টেজ, মানে মেলের জন্য ছেলের যা যা অসুবিধা হয়, ছেলের অসুবিধার জন্য 50% ইনফার্টিলিটির কারণ হয়, আর মেয়েদের জন্য যেটা হয় 50-50 হয় বেসিক্যালি। আর মেয়েদের মধ্যে সবচেয়ে কমনেস্ট যেটা দেখা যাচ্ছে ওভারি রিলেটেড ডিসঅর্ডার্স, মানে হচ্ছে ওভিলেশন হচ্ছে না, তার মধ্যে আমাদের সবচেয়ে কমনেস্ট হচ্ছে পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারি একটা ভালো জিনিস হচ্ছে, ছোট করে পিসিওডি বলি। এবার পলিসিস্টিক ওভারির একটা মানে বেস্ট জিনিস হচ্ছে আমরা এটা ট্রিট করতে পারি অনেকখানি। কি আনলাইক আদার ইনফার্টিলিটি কারণ, অনেক ফার্টিলিটি এমন কারণ হয় যেগুলো আমরা আলটিমেটলি ট্রিট করতে পারি না, যেগুলোকে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলি। কিন্তু সবকিছুই ঠিক আছে, কিন্তু ইস্যু আসছে না, তো সেগুলো আমাদের কাছে এখনো জানা নেই মানে কি কারণ হতে পারে। তো পলিসিস্টিক ওভারি একটা এমন জিনিস যেটাকে আমরা অনেকখানি জানতে পেরেছি এবং অনেকখানি ট্রিট করতে পেরেছি। এবং এই পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম যেটা বা পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ যে মহিলাদের আছে, সেটা সিম্পল দেখা গেছে, সিম্পল লাইফস্টাইল ডিসঅর্ডার বা লাইফস্টাইল ম্যানেজমেন্ট করলে বা ডায়েট মডিফিকেশনে করলেই, উইদাউট মেডিকেশন আমি বলছি, অনেকখানি ঠিক হওয়ার চান্স থাকে। আমি একটু আলোচনা করব যে এই যে পিসিওডি বা পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম যেটাকে আমরা বলছি আর কি, এই রোগটার ক্ষেত্রে উপসর্গ তো নিশ্চয়ই আছে, কিন্তু শুধু কি সিডেন্টারি লাইফস্টাইলই এর জন্য দায়ী, নাকি না আর কোনো শারীরিক বা জিনগত কোনো কারণ হতে পারে? আমরা আসবো একজন বন্ধুর সাথে কথা বলে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি বেলেঘাটা থেকে দেবী ব্যানার্জি করছি। হ্যাঁ বলুন। বলছি আমাদের ফার্স্ট ডোজটা আমরা নিয়েছি 11 এপ্রিল, কোভ্যাক্সিন। কোভ্যাক্সিন? হ্যালো, হ্যাঁ কোভ্যাক্সিন নিয়েছি। তারপরে আমরা মে মাসে আমাদের 11ই মে আমরা মানে করোনা হয়েছিল আমার। তা আমি আবার দ্বিতীয় ডোজটা নেবো কতদিন পরে? কেউ কেউ বলছে যেদিন থেকে এফেক্টেড, আবার কেউ কেউ বলছেন 17 দিন আইসোলেশন থাকার পরে। আমি তো পাগল হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না যদি সঠিক উত্তর মানে আপনার তো 11ই মার্চ নিয়েছেন হিসেব মতো, না 11 এপ্রিল 11ই এপ্রিল নিয়েছেন হিসেব মতো 28 দিনের মাথায় নেওয়া উচিত ছিল। না হ্যাঁ ছিল, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার 11ই মে হয়েছে হচ্ছে আপনি বললেন করোনা, তাহলে তো আপনার 28 দিন পার করে হিসেব মতো 1 মাস পার করে বলেছিল। আমাদের লিখে দিয়েছিল কাগজে, একটা কাগজ দিয়েছিল কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে, যে আফটার 45 দিন। কাগজটা আমার কাছে আছেও।
আচ্ছা 45 ডেজ। তো আপনার 11ই মে করোনা হয়, এবার আপনি সেরে 11ই মের পরে আপনি এখনো কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজটা নেননি? দ্বিতীয় ডোজটা নিইনি। এখন দু জায়গায় দুরকম শুনছি তো। একজন বলছেন যে যেদিন আপনি এফেক্টেড সেদিন থেকে 3 মাস। আবার আরেক জায়গায় শুনলাম যে আপনি 17 দিন আইসোলেশন থাকার পরে যেটা সেটা। এখন কোনটা ঠিক যদি একটু বলেন তাহলে। মানে আপনি আরেক জায়গায় শুনেছেন 17 মানে যেদিন হয়েছে তার থেকে 17 দিন কাউন্ট করে সেই 17 থেকে 3 মাস? 17 দিন না, 3 মাস। মানে দু জায়গায় দুরকম শুনলাম। একজন বললো যে আপনি যেদিন আপনার হয়েছে সেদিন থেকে 3 মাস, আবার আরেকজন বললো যে না 17 দিন আইসোলেশন থাকার পরে 3 মাস। মানে কোনটা সঠিক সেটা যদি একটু বলতেন আমাদের খুব উপকার হয়। মোটামুটি আপনি দেখবেন উপসর্গ কবে চলে গেছে, কবে সিমটমলেস হয়েছে। আশা করা যায় ওই 14 ডেজ অ্যাপ্রক্সিমেটলি বলি আমরা, 14 ডেজ থেকে হয়তো বডি নিজের ইমিউনোগ্লোবুলিনস বানাতে লাগে যেগুলো ইমিউনিটি দেয়। তো সেখান থেকে আরও 3 মাস, এমনি কোনো ব্যাপার নেই যে খুব যে স্পেসিফিক্যালি সেই 3 মাস মানে জাস্ট 3 মাসই করতে হবে। কারণ 3 মাস যে কোনো জিনিসে শুনুন 2 to 3 উইকসের গ্যাপ আসে, আপনি যে কোনো সময় নিয়ে নিতে পারেন। এবার আপনার নেওয়ার সময় হয়েছে সেই হ্যাঁ মতো? নিয়ে নিন আপনি, ঠিক আছে 1 মাসের মধ্যে মোটামুটি নিয়ে নিন। তাড়াহুড়ো কিছু মানে কামিং এই আজকে থেকে আগামী 1 মাসের মধ্যে আপনি নিয়ে নিন, কারণ এখন তো স্লট বুক করে নিতে হচ্ছে। হ্যাঁ আপনি নিয়ে নিন। নিয়ে নিন। ধন্যবাদ। টিকাকরণটা ভীষণ জরুরি। আমরা যে যাই কাজ করি না কেন, যে আলোচনাই করি না কেন, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার না হলে আমরা কিন্তু থার্ড ওয়েভ আটকাতে পারবো না। কারণ আমরা যদি থার্ড ওয়েভকে না আটকাতে পারি এটা আরও ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। সব থেকে বড় কথা শুধু যে মানুষ অসুস্থ হবেন, স্বাস্থ্যকর্মীদের পরিশ্রম বাড়বে এমন নয়, আর্থসামাজিক পরিস্থিতিও কিন্তু নিচের দিকে নামছে, ক্রমাগত নিম্নমুখী। এরপরে নিচে নামলে আমাদের মন্বন্তর খুব সামনে চলে আসবে, এটা একদম মাথায় রাখতে হবে আমাদের। তাই যত দ্রুত সম্ভব আপনাদের টিকাকরণ প্রক্রিয়ার মধ্যে আসতেই হবে, টিকা নিয়ে নিতে হবে। ডাবল ডোজ ভ্যাকসিনেশনটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। আমি যেটা আপনাকে প্রশ্ন করেছিলাম যে পিসিওডির কোনো উপসর্গ কি এবং এর পিছনের কারণটা কি? পলিসিস্টিক ওভারিটা মোস্ট কমনলি একটা হরমোনাল ডিসঅর্ডার, এটা একটা অ্যারে অফ ডিসঅর্ডার। খালি ইউএসসিতে পিসিও মানে পলিসিস্টিক ওভারি দেখা গেল সেটাকেই আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি না। এবং এই জিনিসটার কারণ অনেক কারণ হয়, হেরিডিটরি কারণ হয়, যদি মায়ের হয়ে থাকে বা ওদের জিনে হয়ে মানে ওদের যদি ফ্যামিলিতে থাকে পিসিও তার জন্য হতে পারে। আর সেকেন্ডলি আজ থেকে 50 বছর আগে এগুলো ট্রিটমেন্ট ছিল না। হ্যাঁ ট্রিটমেন্টের থেকে বেশি বোঝা যেত না। এখন ইউএসজিটা এত র্যাম্পেন্ট হয়ে গেছে, যে কোনো পেশেন্ট এলো পেটে ব্যথা বলছে বা এমনি নর্মাল একটা আলট্রাসাউন্ডও করে, সেলফ অ্যাডভাইসড আলট্রাসাউন্ড, সেগুলোতে হয়তো পিসিও একটা ধরা পড়লো, তো সেটা নিয়ে ডক্টরের কাছে আসে। তো এই জিনিসগুলোরও একটা কারণ র্যাম্পেন্ট আলট্রাসাউন্ড বলুন বা তারা মানে আমরা বেশি ডায়াগনোসিসও করছি আজকাল, যেগুলো হয়তো আগেকার দিনে করার দরকারও ছিল না এবং করতামও না আমরা। এবং পিসিও তখনই সিগনিফিক্যান্ট যখন তার কোনো সিমটমস আছে। সিমটমের মধ্যে মেইন সিমটম হচ্ছে দুটো, একটা হচ্ছে অলিগো অর অ্যান ওভিলেশন, অলিগোহাইড্রা মানে মেনোরিয়া, মানে যেখানে আপনার মেন্স কম হয় বা মেন্স মাসে মাসে হয় না, ডিলেড পিরিয়ডস হয়, স্ক্যান্টি পিরিয়ডস হয়, মানে 2 দিনের কম পিরিয়ড থাকছে, বা সাইকেল ডিলেড হচ্ছে 45 ডেজ অ্যাবাভ হয়ে যাচ্ছে, 2 মাস 3 মাস হচ্ছে, বা কারোর হয় যে সাইকেল উইদাউট মেডিসিন হয় না, পিরিয়ডস হয় না, সেইগুলো। আরেকটা হচ্ছে যদি তার কোনো মানে কোনো মেল প্যাটার্ন অফ হেয়ার গ্রোথ, যেমন মিড লাইনে হেয়ার গ্রোথ, দাড়ি বা মোচের দিকে একটু বেশি হেয়ার গ্রোথ হলো, হাতে পায়ে লোম বেশি, হ্যাঁ মেল প্যাটার্ন, মোটা মোটা কোর্স রয়ে, হেয়ার ফল, এক্সেসিভ হেয়ার ফল বা অ্যাকনি, ব্রোনো, এই জিনিসগুলো অনেকের দেখা যায়। তো সেইগুলো যখন পেশেন্ট আসে যে আমার এগুলো হঠাৎ করে হচ্ছে বা 1 to 2 ইয়ার্স ধরে হচ্ছে, কমছে না, তখন আমরা একটা কোরিলেট করার জন্য একটা আলট্রাসাউন্ড করাই। তো এবং সেগুলোতে মোটামুটি 90% দেখা গেছে দে হ্যাভ পলিসিস্টিক ওভারিজ, মানে ওভারিগুলোতে ছোট ছোট জল জমার মতন ছোট ছোট সিস্ট হয়ে যায়, এবং সেগুলো কিন্তু কোনো অ্যাবনর্মাল বলবো না, সেগুলো কোনো ক্যান্সারাস বা অমনি কিছু নয়, কিন্তু একটা নর্মাল সিস্ট যেটা বলে টিউমার নয়, দিজ আর হরমোনাল সিস্ট বলতে পারেন। মানে এটা অটোমেটিক্যালি হয়েছে এবং এর মেডিকেশনের মাধ্যমে এটাকে সারিয়ে মেডিকেশনের মাধ্যমে ওটাকে সারিয়ে দেওয়া যাবে। মানে সবসময় যে ওটার মধ্যে সার্জারির একটা ভূমিকা না না, আছে? সার্জারিটা ফার্স্টে তো আমরা অ্যাভয়েড করি, কোনো সার্জারি দরকার হয় না। পলিসিস্টিক ওভারিটা মেইনলি হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। যখন একটা পলিসিস্টিক ওভারির মহিলা, একটা ওয়ার্ড ব্যবহার করেন ম্যানেজমেন্ট, মানে এটা কি জাস্ট লাইক অফ ডায়াবেটিস অর মানে থাইরয়েড, যেটা একবার হলে পরে এটাকে ম্যানেজ করে রাখতে হবে, এটা কিউরেবল নয়? কিউরেবল বলবো না, কিউরেবল ইট ইজ ডেফিনেটলি কিউরেবল, প্রোভাইডেড আপনি যদি লাইফস্টাইলটাকে মডিফাই করেন এবং ঠিক করে ট্রিটমেন্ট নেন। কিন্তু অনেক সময় যেটা দেখা গেছে যে পিসিও মানে যেটা
ইউএসজিতে পলিসিস্টিক ওভারি যে ফিচার্সগুলো রয়ে যায় এগুলো হয়তো মেশায় না, তো পেশেন্ট হ্যাজ আ ইমপ্রেশন কি আমার এখনো পিসিও ঠিক হয়নি, কিন্তু অথচ ওনার সব জিনিসপত্রগুলো ঠিক হয়ে গেছে, যেমন মেন্স নর্মাল হচ্ছে বা ইস্যুও চলে এসছে। তো সেই কেসেসগুলোতে কিন্তু উই টার্ম ইট অ্যাজ কিওর্ড। হ্যাঁ, ওইগুলোতে প্যানিক করার কিছু নেই যে আমার ইউএসজিতে তো দেখা যাচ্ছে, কারণ সিস্টগুলো না ইজিলি গলে না, মানে ইজিলি যেটা আমরা বলি একদম ঠিক হয়ে যাবে সেটা নয়, এটা ইট টেকস ইয়ার্স, মানে ওভারি আগের চেহারায় ফিরতে সময় অনেক সময় লাগে। কিন্তু এটা মানে নয় যে পিসিও ওই ওভারিটা অমনি চেহারা বলে যে আপনাকে জিনিসটা ক্ষতি করছে বা জিনিসটা ওই হরমোন ডিসব্যালেন্স হচ্ছে সেটা নয়, হয়তো এটা ট্রিটেড হয়ে গেছে, কিন্তু পিসিও ক্যান অকার ইন আলট্রাসাউন্ড। এবং সেইগুলো ঠিক সময় এলে এবং ঠিক যদি কিওর হয়ে যায়, মানে ঠিক যদি আপনি ট্রিটমেন্ট নেন বা জিনিসগুলো নেন, মানে লাইফস্টাইল মডিফাই করেন, এই জিনিসটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার, এটা যদি না কিওর করি, না ট্রিট করি, ইন ফিউচার এগুলোতে সুগার হতে পারে, ওবেসিটি আসতে পারে। ইনফ্যাক্ট ওবিসদের পিসিও হয়, পিসিও হলে ওবিস হয়, এটা একটা সাইকেল টাইপের। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসতে পারে ইন ফিউচার। তারপরে হ্যাঁ, ইনসুলিন ইনসেনসিটিভ সিনড্রোম, মানে ইনসুলিন আছে, মানে বেসিক্যালি হচ্ছে সুগার, মানে সুগার রিলেটেড জিনিসটা খুব মানে হয় এই পিসিওদের সাথে দেখা গেছে। এবং ইন ফিউচার হচ্ছে এই আপনাদের ইনফার্টিলিটি, বাচ্চা আসছে না, কারণ ওটাতে থেকে ওভিলেশন আসে না, মাসে যেটা আমাদের ডিম থেকে মানে ডিম্বাশয় থেকে ডিম বেরোয়, রিলিজ হয়, সেগুলো হয় না, সেগুলো ট্র্যাপড হয়ে ছোটো ছোটো সিস্টের আকার নেয়। তো সেটা আমরা এই আলট্রাসাউন্ডে পলিসিস্টিক ওভারিজ বলি। এবং যখনই ওই ওভিলেশনটা হয় না তখনই নর্মাল আমাদের হয় না, পিরিয়ডস হয় না। মানে তার মানে ডক্টর সন্ধ্যা, আপনাদের কাছে যখন কোনো দম্পতি আসছে, কোনো কাপল আসছে যে আমাদের ইস্যু হচ্ছে না, তখন আপনারা ফার্স্ট দেখে নেন যে ভদ্রমহিলার পিসিওডি আছে কিনা। একদম, মানে অন্যান্য টেস্টের সঙ্গে এটা অনেক, হ্যাঁ, আলট্রাসাউন্ড আমরা রুটিনলি ফার্স্ট অফ অল তো আমরা দেখি যে 1 year হয়েছে কিনা অনেস্টলি। হ্যাঁ, অনেকেই আসে 3 মাস ট্রাই করেছে বা 4 মাস ট্রাই করছেন না, করেছে। হ্যাঁ, অফকোর্স যদি একটা নর্মাল হেলদি কাপল থাকে, হ্যাঁ, গ্রস মানে পেশেন্টের ওই কোনো সার্জারির কোনো হিস্ট্রি আছে বা খুব হেলদি এবং 40 year old, তাদেরকে আমরা ওয়েট করব না, তাদেরকে আমরা অবভিয়াসলি আগে থেকেই ইনভেস্টিগেশনস বা অন্যগুলো জিনিস করতে দেব। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট এজ ফর বিং মাদার অ্যান্ড ফাদার? Right now there is no appropriate age, honestly. ক্যারিয়ার তারপরে স্টাডিজ এমন রূপ নিয়েছে যে এখন আমি যদি বলি যে 30-র নিচে সন্তান নিতে হবে, জিনিসটা অনেকখানি হেকটিক হয়ে যায়। কিন্তু যেটা দেখা গেছে যে 30 ইজ আ গুড টাইম টু টেক ইস্যু। 30-র পর থেকে ওভেরিয়ান ডিজেনারেশন বা ওভেরিজ আস্তে আস্তে ডিমের যে স্টক নিয়ে আসে, একটা ওভেরিয়ান রিজার্ভ থাকে মহিলাদের, সেটা কমতে থাকে, নির্দিষ্ট সংখ্যক ওভাম নিয়ে আসে, এক্স্যাক্টলি। তো সেটা কমতে থাকে আফটার 30, অ্যান্ড আফটার 35 দের ইজ গ্রস ডিটেরিওরেশন অফ ওভেরিয়ান রিজার্ভ। এবং তার সাথে যেটা দেখা গেছে 30 অ্যাবভ থেকে, টিপিক্যাল 30টাই বলবো, 30 অ্যাবভ থেকে বেশি না, আস্তে আস্তে বাড়ছে, কিন্তু 35-এর অ্যাবভে যথেষ্ট মানে ওই স্লোপটা স্টিপ হয়ে যায়, হচ্ছে ওই জেনেটিক অ্যাবনর্মালিটিস ইন দ্য ফিটাস, মানে এই অ্যাবর্শনের রেটস হাই হতে থাকে। 30 অ্যাবভটা তাও ঠিক আছে, 35 থেকে অনেক দেখা গেছে যে ফার্স্ট 1-2 অ্যাবর্শন হলো বা কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি এলো বেবি, তো সেই জিনিসগুলো দেখা গেছে। সুতরাং এই যে এখন একটা করোনার আবহ, তার মধ্যেও যে আমাদের ন্যাচারাল প্রসিডিওর অফ লাইফস্টাইল, এটাকে তো থামিয়ে রাখলে চলবে না। এটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাকে করোনার সঙ্গে যুদ্ধ করে বলবো না, করোনাকে কোপ আপ করে এগোতে হবে। কি কোপ আপ করতে হবে না, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং যখনই আপনি কনসিভ করে ফেললেন তখন আপনার বিহেভিয়ার কিন্তু অনেক বেশি সংযত হতে হবে, মানে যেটাকে বলে খুব কনজারভেটিভ বিহেভিয়ার হওয়া উচিত, কারণ বাইরে করোনা রয়েছে। একটু যদি সেক্ষেত্রে বলে দেন যে মা কনসিভ করলেন, তারপরে তার কি বিহেভিয়ার হবে অ্যাকর্ডিং করোনা? হ্যাঁ, মা কনসিভ করলে ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শি হ্যাজ টু বি, মানে অত সোশ্যালাইজ করলে চলবে না, মানে যখন তখন বাইরে বেরোনো, কারণ এই সময় মানে একটা প্রেগনেন্সিতে কোভিড ইনফেকশন হওয়ার চান্সেস আর সেম, কিন্তু কোভিড হলে যে সিমটমসগুলো অনেক বেশি হতে পারে আমাদের দেখা গেছে, এটা নরমাল। হ্যাঁ, তিনি ওষুধ সব নিতে পারবেন, সব ওষুধ নেওয়া যাবে না, এক্স্যাক্টলি, স্টেরয়েড বলুন ওগুলো নিতে পারবেন, এবং ইনভেস্টিগেশনসও সব হবে না, যেমন সিটি স্ক্যান বলুন বা এক্সরে বলুন, অত র্যাম্পেন্টলি করা যায় না, যেটা নন প্রেগনেন্ট বা ছেলেদের করতে পারি আমরা, যে একটা কিছু প্রবলেম হলো আমরা একটা সিটি স্ক্যান করে নিলাম, যেটা টিপিক্যাল এখন আমাদের কোভিড সিচুয়েশনে হচ্ছে। হ্যাঁ, তো সেই কেসেস মানে ওইগুলো কিন্তু অত ইজিলি আমরা একটা প্রেগনেন্সিতে করতে চাই না, যদিও রেডিয়েশনস আমরা বলি রেডিয়েশনস খুবই লিমিটেড, খুবই কম হয়,
কিন্তু মানে বাচ্চাকে রেডিয়েশনস খুবই কম হয় একটা HRCT বা সিটি স্ক্যানে, কিন্তু স্টিল বিসে কি আমরা করি না, মানে র্যাম্পেন্টলি করা যায় না। এবং সেটাতে আর মেন হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, সব টাইপের অ্যান্টিবায়োটিক্স বলুন বা অ্যান্টিভাইরালস যেগুলো আমরা ড্রাগস দিই সেগুলোও দেওয়া যায় না। স্টেরয়েডস একটু আমাদের লিমিট করে দিতে হয়, যদিও দেওয়া যায়, না দেওয়ার কিছু নেই। তো এই জিনিসগুলো, আর তার জন্য সবচেয়ে বেশি হচ্ছে ওকে ঘরের মধ্যে ম্যাক্সিমাম থাকতে হবে, আমাদের র্যাম্পেন্টলি বেরোলে চলবে না। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে শি হ্যাজ টু ইট হেলদি, আর খুব করে হাইড্রেশন, মানে খুব বেশি করে জল খাওয়া, এবং সব প্রত্যেকদিন একটু না একটু অ্যাম্বুলেশন, মানে প্রত্যেকদিন হাঁটা চলা এবং নর্মাল কাজের মধ্যেই থাকতে হবে। এইখানে আমি একটু আসবো আলোচনাতে, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি আরিয়াদহ থেকে বলছিলাম। আমি আমার মায়ের জন্য একটু বলছিলাম। আমার মায়ের 89 ইয়ার্স ওল্ড, 89 বছর বয়স। তো এই অবস্থায় কি আমি বলুন বলুন। এই অবস্থায় কি আমি ভ্যাকসিন দিতে পারি বা ভ্যাকসিন দেওয়াটা হবে কি? মায়ের কত বয়স? 89 years হ্যাঁ হ্যাঁ, নিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। এখন তো আপনার মায়েদের, মানে আমাদের এই মায়েদেরকে তো বাড়িতে এসেই ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে, এমন নয় যে তাদের বাইরে যেতে হচ্ছে। নাম এনরোল করে নিয়ে যাচ্ছে এবং এসে বাড়িতে বসেই তারা ভ্যাকসিন পেয়ে যাবেন। মায়েদেরকে বেরোতেও হবে না, মা বাবা বৃদ্ধ মানুষ যারা রয়েছেন বাড়িতে বসে ভ্যাকসিন পেয়ে যাবেন। আপনি সেটা ঠিক আছে না, বয়সটা বেশি বলে আমরা একটুখানি মানে এতে আছি আর কি, যে অ্যাকচুয়ালি হ্যাঁ, আপনি অবশ্যই না, বয়সের সাথে কিছু নেই, আপনি ভ্যাকসিন নিতে পারেন। ওনার কি কোনো কোমরবিডিটি আছে, যেমন হার্টের কোনো প্রবলেম বা? উনি এখনো নিজেই মানে এবল আছেন, ফিজিক্যালি এবল আছেন। মানে মা কোনো ওষুধ খান সারা দিনে? ওষুধ বলতে ওই আপনার এর ওষুধটা খান, নার্ভের ওষুধ বলতে ওই ওনার একটু নার্ভের প্রবলেম আছে, তো নার্ভের ওষুধটা খান। আর তাছাড়া অন্য কোনো ওষুধ, এমনি সুগার টুগার নেই এরকম কিছু। হ্যাঁ, আপনি নিয়ে নিতে পারেন, একদম নিয়ে নেবেন, ভ্যাকসিনেশন একদম নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন নেওয়ার কথা বারবার ডক্টররা বলছেন কেন বলুন তো? মানে ধরুন আমি ভ্যাকসিনেশন নিলাম, আমার ভ্যাকসিন হয়ে গেল, আপনার হলো না। করোনা কিন্তু আমার শরীরে এসে খুব একটা কিছু করতে পারলো না, কিন্তু আপনার শরীরে গিয়ে সে থাবা গেড়ে বসলো। তো যত বেশি মানুষ ভ্যাকসিন নিয়ে নেবো, করোনা সব শরীরে একবার করে ঢুকলো, খুব একটা কিছু করতে পারলো না, সে আস্তে আস্তে তার পাওয়ারটাই হারিয়ে ফেলবে। এই কারণে এটা একদম খুব সহজ করে বোঝালাম, মানে এর পিছনে তো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, কিন্তু এটা হচ্ছে সহজ বুঝিয়ে দেওয়া যে করোনা দাঁত মুখ বার করতে পারবে না। আমরা যারা ভ্যাকসিন নিয়ে ফেলেছি ডাবল ডোজ, আমাদের শরীরে এসে সে মানে দাঁত মুখ বার করবে না। কিন্তু যার ভ্যাকসিন নেই, সেই কারণেই বলা হচ্ছে বাচ্চাদের কথা, যে ওদের শরীরে কিন্তু করোনা থাবা বসাতে পারবে খুব দ্রুত, কারণ ওরা ভ্যাকসিনেশনের মধ্যে আসতেই পারেনি এখনো। তো যাই হোক, আমরা আজকে একটু আলোচনা করছিলাম প্রেগনেন্সি নিয়ে এবং প্রেগনেন্ট মায়েদের কথা। আপনি একটা কথা বললেন যে কাজকর্ম করা। আজকাল কিন্তু যেটা হয়েছে যে আমরা অনেকেই বলছেন যে তুমি প্রেগনেন্ট তো বেড রিডিং থাকো, তুমি বেশি নড়াচড়া করো না। এইটারও তো নিশ্চয়ই একটা টাইম আছে। ধরুন প্রথম 3 মাস এবং শেষের 3 মাস কি বিহেভিয়ার হওয়া উচিত? ফার্স্ট অফ অল রেস্ট নেওয়ার কোনো ইন্ডিকেশন নেই না। একটা প্রেগনেন্সি হচ্ছে, ইট ইজ আ ফিজিওলজিক্যাল। প্রেগনেন্ট হয়েছেন মানে কোনো ডিজিজ হয়নি বা কোনো অপারেশন হয়নি, ঠিক আছে? এবং প্রেগনেন্সি যেমন আপনি আগে কাজ করতেন, আমি প্রেফার করবো যে সেই কাজগুলো কন্টিনিউ করতেন। হ্যাঁ, কয়েকটা হাই রিস্ক প্রেগনেন্সি হয়, যেমন হচ্ছে খুব হাই ব্লাড প্রেশার যাদের, বা প্লাসেন্টা প্রিভিয়া, বা যাদের ফার্স্ট ট্রাইমেস্টার থেকে একটু ব্লিডিং হচ্ছে, তাদের কেসে আমাদের বেড রেস্ট বা বেড রিডেন হওয়ার ইন্ডিকেশন আছে। বা লাস্টের দিকে, লাস্ট 1 মান্থ আমরা বলি যে একটু রেস্টের অ্যামাউন্টটা বেশি। এমনিতে ওখানে না বললে ওনারা রেস্ট নিতেই হবে, কারণ ওই সময়টা যা হাঁপান, মানে একটু কাজ করলেই হাঁপিয়ে যায়, শরীরটা একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু তাও সেই সময় 10 hours অফ স্লিপ বা 10 hours অফ বেড রেস্ট ইজ এনাফ, যে কোনো সময়, পুরো থ্রু আউট প্রেগনেন্সি। হ্যাঁ, এবার কারো হয় যে লাস্টের দিকে জল কমে গেল, অলিগোহাইড্রামনিওজ হলো, তো তাদের কেসে আমরা বলি বেড রেস্ট নিলে কি হবে, ওই সার্কুলেশনটা ভালো হবে, ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, তো ইউট্রাসের মধ্যে জলের অ্যামাউন্টটা বাড়তে পারে, দেখা গেছে। তো সেই কেসেসগুলোতে আমাদের রেস্ট নিতে বলি। আর ইন আদার পার্ট অফ প্রেগনেন্সি বা ইন অল প্রেগনেন্সি, যাদের মানে কোনো কমপ্লিকেশন নেই, কোনো প্রবলেম নেই, তাদেরকে অ্যাজ সাচ কোনো বেড রেস্ট নেওয়ার কিছু ব্যাপার নেই। তারা নর্মাল কাজ করতে পারে, যেটা পারবে সেটা করতে পারে, এমনি নয় যে বিশাল কাজ করতে হবে। এবং যে ধরুন আমরা প্রথম 3টে মাস, সেই 3টে মাসে কি ধরুন রিক্সায় করে যাওয়া, ঝাঁকুনি, বা হয়তো অনেকে ঘোরার প্ল্যান করলেন, কি বাদ দেবেন লাইফ থেকে? দেখুন, ঝাঁকুনি বা এই জিনিসটা আমরা বলি যে একটু কম করতে। হ্যাঁ, মানে যেটা
রোলার কোস্টার টাইপের বা কোনো ওই খুব বাজে রাস্তা দিয়ে যাওয়া, সেই জিনিসগুলো একটা ইনজুরি হওয়ার চান্সেস থাকে। বা কোনো পাহাড়ি জায়গায় যাওয়া, পাহাড়ি জায়গায় গেলে একটা ইনজুরি হওয়ার মানে একটা হঠাৎ করে ওই প্রেশার কমে যাওয়া, প্রেশার মানে অ্যাটমসফেরিক প্রেশার কমে যাওয়া, বা এইসব জিনিসগুলো হঠাৎ করে গেলে বডি একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। বা যাদের হাঁপানি আছে বা শ্বাসকষ্ট আছে তাদেরকে আমরা বলি যে হঠাৎ করে ওপর মানে ওই মাউন্টেনিয়ারিং বা ওই সব ট্রেকিং না করতে। দ্য রেস্ট এমনি 3 মান্থস যদি কোনো প্রবলেম না থাকে, একটা নর্মাল খুব এজেড যদি না হয় মা, তাহলে আলটিমেট মানে সবই করতে পারে, কোনো প্রবলেম কিছু থাকে না। তো নর্মাল লাইফস্টাইল, হ্যাঁ এবার রিক্সা চাপা বা ওই জিনিসগুলো দেখে মানে কাস্টমাইজ করে নিতে হবে যে রাস্তা কেমন। খুব খারাপ থাকলে বেটার টু অ্যাভয়েড, কারণ এগুলোতে ইনজুরি হওয়ার চান্স থাকে মানে বেশি। বাইরের খাবার ডিউরিং প্রেগন্যান্সি, আমরা অনেকে একটু চটকা পুটকা খাবার খেতে পছন্দ করেন, তো এইটাকে কি আপনারা মানে এখানে কি রেস্ট্রিকশন আনতে বলেন? এখানে প্রেফারেবলি আলোচনা একটু দেখে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলছি, আমি আগরপাড়া থেকে প্রীতি দাস বলছিলাম। বলুন বলুন। হ্যাঁ আচ্ছা, দুজনকে নমস্কার, তনুশ্রী এবং ম্যামকে। হ্যাঁ বলছি, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার বাচ্চার বয়স এই মুহূর্তে 5+, ওকে কি ভ্যাকসিনেশন করা সম্ভব? 5+? কি বাচ্চাকে? বাচ্চাকে এখনো ভ্যাকসিনেশন তো শুরু হয়নি আমাদের সরকারি তরফে তো এই প্রসিডিউর এখনো শুরু হয়নি। আচ্ছা আচ্ছা। 18 বা 18 প্লাস। আরেকটা আমার ব্যাপারে, সেটা হচ্ছে আমি এখন ডাক্তারের আন্ডারে রয়েছি। আমার লিভার এবং প্যানক্রিয়াসে চর্বি জমা হয়ে গেছিল আর হাই প্রেশার আছে, তো আমি এর জন্য নিয়মিত ওষুধ খাই। তো আমার এই প্রবলেমে কি আমি ভ্যাকসিন নিতে পারবো? আপনার কি একটা ডোজ হয়েছে না হয়নি এখনো? না না, আমি এখনো নিয়েই পারিনি। আচ্ছা, আপনার প্যানক্রিয়াস এবং লিভারে ফ্যাট আছে এবং আপনার আর কি বলেন হাই ব্লাড প্রেশার রয়েছে। হ্যাঁ, এবং কোলেস্টেরলের ওষুধ খাই। হ্যাঁ। কতদিন ধরে ওষুধটা খাচ্ছেন আপনি টানা? পুরো জানুয়ারি মাস থেকে খাচ্ছি আমি। জানুয়ারি থেকে খাচ্ছেন। বয়স কত আপনার? এই 44। 44। হ্যাঁ আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো রোগ, আপনার সুগার আছে, আপনার হাই প্রেশার আছে, আপনার যা যা আছে তার সঙ্গে ভ্যাকসিনেশনের কোনো বৈরিতা নেই। এমনকি যে পেশেন্টের ক্যান্সার আছে তিনিও ভ্যাকসিন নিতে পারেন তার ডক্টর যদি প্রেসক্রাইব করেন, তাই তো? সুতরাং ভ্যাকসিনেশন নিয়ে না কোনো দ্বিমত রাখবেন না। মাথায় রাখতে হবে যে করোনাকে তাড়াতে গেলে আমাকে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেটা বলা হচ্ছে, যে মাস্ক পরুন, স্যানিটাইজ করুন, হ্যান্ড ওয়াশ করুন, ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখুন, প্রয়োজনে বেরোন, না প্রয়োজনে বেরোবেন না, এর সঙ্গে ভ্যাকসিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা ছিলাম খাওয়া দাওয়ার ক্ষেত্রে, আমি বললাম যে কী কী রেস্ট্রিকশনস করতে হবে। বাইরের খাবারটা রেস্ট্রিক্ট করাই ভালো, কারণ ওখানে অনেক ওই জল দিয়ে যে ভাইরাস ইনফেকশনগুলো, ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো হয় সেগুলো হতে পারে। এবং সেইগুলো যদি একটা নন প্রেগনেন্ট মানে অ্যাজ কোভিড, যেমন করোনা হলে সব আমরা ওষুধ দিতে পারি না, তেমনই ওই জিনিসগুলো যদি একটা প্রেগনেন্সিতে হয়, যদি হেপাটাইটিস একটা প্রেগনেন্সিতে হয়, জিনিসটা অনেকখানি সিমটম বলা হয়, মানে অনেক ওর প্রবলেম হতে পারে, অনেক বেবির ক্ষেত্রে, বেবির ক্ষেত্রেও হতে পারে এবং মায়ের ক্ষেত্রে অনেক এক্সাজারেটেড ইয়েগুলো হতে পারে, কমপ্লিকেশনস হতে পারে। তো ওই জন্যই আমরা বলি যে বাইরের খাবার যতখানি পারবেন অ্যাভয়েড করবেন, স্পেশালি জলওয়ালা, মানে যেগুলোতে জল আছে, হ্যাঁ লিকুইড খাবার। আর ফুচকা খাই আমরা, এটা সবার আগে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, ইম্পর্টেন্ট। আর বাড়িতে বানিয়ে হ্যাঁ, আর না হলে হাইজিন মেনটেন করে বাইরের খাবার না, মানে না খাওয়ার কিছু নেই, কিন্তু বেটার টু অ্যাভয়েড, এক নম্বর। আর সেকেন্ড হচ্ছে আনবয়েলড কিছু, আনবয়েলড মানে সব জিনিস যেন ফুটিয়ে নেওয়া হয়, স্পেশালি হচ্ছে শাকসবজি ভালো করে ধুয়ে খেতে হবে। এবং অনেক ওই ইয়ে হয়, ক্রিমি টাইপের জিনিস হয়, যাদের ডিমগুলো অত ইজিলি বয়েলিংয়ে যায় না, মানে ফোটালেও যায় না, মানে মরে না আর কি। তো সেই সব কেসেসে অনেক ভালো করে শাকসবজিগুলো ধুয়ে নিতে হবে, বাড়িতে আনার পরে ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপরে বয়েল করে খেতে হবে। এবং কাঁচা মাছ বা মানে কাঁচা মাছ মানে একটু আনবয়েলড, একটু কম বয়েল করা মাছ বা মাংস, এগুলো যেন না খাওয়া হয়। আর থার্ডলি হচ্ছে কোনো এখন আমাদের তো মিল্ক তো প্যাস্চারাইজ, মানে ভালো করেই বয়েল করেই খাই আমরা, তো এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে। আর এই স্যালাডে যেটা আমরা মানে লিফি স্যালাড যেগুলো আমরা যদি খাই, তো ওই পাতাগুলো যেন ভালো করে বয়েল করা, না হলে না খাওয়াই ভালো। যদি বয়েল না করতে পারেন তাহলে খাবেন না আর কি। মানে যেটাই করুন না কেন, কোন রকম ভাবে ভাইরাল ইনফেকশন যেন না আসে মায়ের শরীরে, তার জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে। এবারে আসছি আমরা প্রেগন্যান্সির ক্ষেত্রে। অনেকেরই ধারণা
এখন আর মানে নর্মাল ভ্যাজাইনা ডেলিভারি হয় না, এখন মূলত সিজারিয়ান হয়। কিন্তু আমরা যদি গ্রামের দিকে তাকাই, ওখানে তো মায়েদের মূলত নর্মাল ডেলিভারি হয়, সেখানে তো সিজারের গল্পটা অনেক পরে আসে। ফারাকটা কেন ডক্টর সান্যাল? দেখুন, ভ্যাজাইনাল ডেলিভারি হয় না এই কথাটা আমি বলবো না, কিন্তু ভ্যাজাইনাল এখনকার যেটা আমাদের লাইফস্টাইল হয়েছে, পেশেন্টস চয়েসেরও একটা ব্যাপার হয়। এবং ভ্যাজাইনাল ডেলিভারি সেই সব জায়গায় হয়, মানে সেই সব জায়গায় পসিবল হয় যেখানে একটা ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট আছে, যেমন আমাদের গভর্নমেন্ট সংস্থা। ওয়েস্ট বেঙ্গল ইজ টিপিক্যালি ডক্টর বেসড প্র্যাকটিস, সব ডক্টরের কাছে আসে। ওনা যদি সেই সময় যদি ডক্টর অ্যাভেলেবেল না থাকে, পেশেন্ট ডাজন্ট বিকাম স্যাটিসফাইড। ওনাকে মানে এই জিনিসটা কিন্তু পসিবল নয়। যদি একটা মা নর্মাল ডেলিভারি চায়, শি হ্যাজ টু বি, মানে ওকে ওই জিনিসটাকে কমপ্লায়েন্ট হতে হবে যে ওনার যখন পেইন ওঠে বা কিছু হয়, উনি ওই ডক্টর নাও অ্যাভেলেবল থাকতে পারে। এবং সেই জিনিসটা তখনই পসিবল হয় ইফ ইট ইজ আ ইনস্টিটিউশন বেসড। আমাদের সাউথের দিকে কিন্তু অনেক হসপিটাল আছে যেখানে নর্মাল ডেলিভারি ফার্স্ট চয়েস, না হলে সিজারিয়ান। বাইরের দেশেও তাই, বাইরের দেশে অনেকে নর্মাল ডেলিভারি পেইনলেস। দক্ষিণ ভারত, ইনফ্যাক্ট দিল্লি, আমাদের উত্তরপ্রদেশ, এই জিনিসগুলোতেও আমরা দেখি যে অনেকে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হচ্ছে ফার্স্ট চয়েস। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সরকারি হাসপাতালগুলোতে কিন্তু ফার্স্টে ভ্যাজাইনাল ডেলিভারি, আমরা কোনোদিন পেশেন্টকে অপ্ট করতে বলি না যে আপনি ফার্স্টে গিয়ে হ্যাঁ, কয়েকটা আছে যাদের আগে, হ্যাঁ, যাদের আগে সিজারিয়ান সেকশন হয়েছে তাদেরকে আমরা কোনো অপশন দিই না, তাদের নেক্সট টাইম সিজারিয়ানই সেকশন হবে। বা অন্যান্য কোনো প্রবলেম হয় যে ব্রিচ থাকে, মানে বাচ্চার মাথাটা নিচে না থেকে ওপরে থাকে, হ্যাঁ, পাটা নিচের দিকে থাকে, তো সেই কেসেসগুলোতে আমরা রিস্ক নিই না। সেই কেসেসগুলোতে আমরা ডেট চলে এলে মোটামুটি আমরা উই গো ফর সিজারিয়ান, ইলেকটিভ সিজারিয়ান সেকশন। কিন্তু যাদের কোনো প্রবলেম নেই, জল ঠিক আছে, বেবি সাইজ ঠিক আছে, মা যদি কমপ্লায়েন্ট হয়, মা যদি বলে যে হ্যাঁ আমার নর্মাল ডেলিভারি আমি পারবো পেন সহ্য করতে, তো সেই জিনিসটা আমাদের না ট্রাই করার কিছু নেই। কিন্তু মাকে ওইটা হতে মানে প্রাইভেট, দেখুন দুটো ভাগ হয় এখন, কারণ প্রাইভেটে দেখায় পেশেন্ট, না হলে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে আমরা ইনস্টিটিউশনাল কেয়ার দিতে পারি। পেশেন্ট যে কোনো সময় এলে কেউ না কেউ অ্যাভেলেবেল থাকে, কারণ একটা ডক্টর নট পসিবল কি সারা দিন 24/7 থাকবে। প্রাইভেটে সেটা কিন্তু হয় না। প্রাইভেটে পেশেন্টের চয়েস একটা দেওয়া হয়, যে পেশেন্ট অনেকে মাদার চয়েস থাকে যে না আমি সিজারিয়ান সেকশন করাবো, তো ঠিক আছে, ম্যাটারনাল চয়েস ইজ অ্যান ইন্ডিকেশন, আপনি করতে পারেন। যদি মা যদি চায় যে আমি সিজারিয়ান করবো, হ্যাঁ আমি নর্মাল করাবো না, কিন্তু মা যদি বলে না আমি নর্মাল করাবো, তাহলে ইউ ক্যান ওয়েট, মানে আমরা ডেট অবধি যাবো, পেন উঠলে ভালো, হ্যাঁ তারপরে কোনো কমপ্লিকেশন হলে আমাদের সিজার হাতে আছে। কিন্তু যেটা বলি যে ভ্যাজাইনাল ডেলিভারি শুড বি প্রেফারেবল। আর এখন আমাদের সবচেয়ে প্রবলেম হচ্ছে এই সহ্য ক্ষমতাটা কমে গেছে। ঠিক আছে, যে পেন উঠবে, কবে উঠবে, কখন উঠবে, এই জিনিসটা কিন্তু আমি মোস্ট অফ দ্য মানে ফার্স্ট প্রাইমারি গ্র্যাভিডাসদের মধ্যে খুব কম পাই। আপনার কাছে যে সমস্ত মায়েরা আসেন তারা কি বলেন না সিজার হয়ে যায়? না, ফার্স্টে মানে অনেকেই বলে যে না আই ওয়ান্ট নর্মাল ডেলিভারি, কিন্তু যখন ওই টাইমটা আসে, যখন ওই সে আস্তে আস্তে ফলস লেবার পেন শুরু হয় অনেকের ওই 8 মান্থ 9 মান্থ থেকে, তখন ওদের মোটামুটি মনটা ভাঙতে লাগে, অ্যান্ড লাস্টলি ঠিক আছে সিজার হবে, ফাইন ঠিক আছে। তো আপনারা ডাক্তাররাও প্রেফার করেন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে? এটা ভীষণভাবে প্রেফার করেন। এটা একটা প্রশ্ন আমাকে বেশ কয়েকদিন ধরে ভাবা ছিল, কারণ আমার একজন খুব পরিচিত মানুষ, সে মানে তার বাচ্চা হবে, সে চাইছে নর্মাল ডেলিভারি, তার সদ্য এখন, তো এই অনুষ্ঠানটা সে শুনছে, আই থিঙ্ক সে অনেকটা বেনিফিটেড হলো। এবারে আমার যেটা প্রশ্ন আপনার কাছে, যে এই প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক সময় মিসক্যারেজ হয়ে যায়, এই মিসক্যারেজ হওয়ার কারণটা কি? আমি এরকম পেশেন্ট দেখেছি যে 5টা ইস্যু তার এসছে, এবং ওই কারোর কোনোটার ক্ষেত্রে 3 মাস, কোনোটার ক্ষেত্রে 5 মাস, এমনকি 7 মান্থসেও তার বেবি নষ্ট হয়ে গেছে, এবং লাস্ট অফ অল সে মা হয়েছে ঠিকই, কিন্তু অনেকটা পরে, এবং মানে পুরোটাই মানে সে কনসিভ করার পর থেকে সে একদম বিছনায় শোয়া, মানে এমনকি মানে বিছনাতেই তাকে মানে সব কিছুই মানে নর্মালি যা বাহ্য যেগুলো সেগুলো তার বিছনাতে মানে বডি কমপ্রেস করে 9টা মাস সে বিছনায় শুয়ে থাকলো, এবং তারপর তার বেবি হলো। এর কারণটা কি? মিসক্যারেজ একটা এমন ফিল্ড যেটার 50% উই ডোন্ট নো, 50% সায়েন্স আমরা বোঝাতে পারি না যে কেন এর মিসক্যারেজ হচ্ছে বা কেন বারবার মিসক্যারেজ হচ্ছে। যে 50% টুকুনি আমরা জানি, তার মধ্যে মোস্ট কমনলি যেটা আমাদের
ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3 মাসে 80% অফ মিসক্যারেজ দেখা যায় প্রথম 3 মাসে হয়, মানে 6-7 সপ্তাহে হলো হয়তো হার্টবিট এলো না, বা হার্টবিট এসে এই 10 সপ্তাহে 11 সপ্তাহে হয়তো গেল, মানে হার্টবিটটা আর নেই, অফ হয়ে গেল, মানে বাচ্চা মিসড অ্যাবর্শন হয়ে গেল, বা কারো কারো ব্লিডিং হয়ে নিজে থেকে বেরিয়ে যায়। এই জিনিসগুলোর মোস্ট কমন কজ হচ্ছে জেনেটিক প্রবলেম, মানে যখন একটা স্পার্ম আর ওভামের ফার্টিলাইজেশন হয় বেসিক্যালি, তো ফার্টিলাইজেশনের সময় হয়তো একটা জিন ট্রান্সফার হলো না, বা একটা জিন হয়তো, মানে ইটস ভেরি ডেলিকেট প্রসিজার, খুব ডেলিকেট প্রসেস, খুব ন্যাচারাল প্রসেস। তো এই জিনিসগুলো খুব মানে প্রেডিক্ট করা মুশকিল যে কোন জিনটা হয়তো সাপোজ ক্লিভেজ যখন হয়, আস্তে আস্তে যখন সেলসগুলো ভাঙে, কোষগুলো ভেঙে ভেঙে ডিভাইড হয়ে যখন একটা বাচ্চা হয়, ছোট একটা মানে এমব্রায়ো হয় বেসিক্যালি, তো সেই সময় হয়তো একটা জিন বা একটা ক্রোমোজোম হয়তো গেল না, তো সেটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং বাচ্চাটা সেটা সাস্টেন করতে পারলো না, এমব্রায়োর আর হার্টবিট এলো না। তো এটা নেচার্স ল বলতে পারেন যে যখনই একটা ফল বাজে হয় বা কোনো জেনেটিক প্রবলেম থাকে, তো প্রথমেই ওটাকে মেরে দেয় বা বার করে দেয়, তো ইট ইজ এ গুড থিং। হ্যাঁ, না হলে এটা যদি সাস্টেন করতে বা কন্টিনিউ করতে, হয়তো একটা বিকলাঙ্গ বা একটা মেজর গ্রস কোনো অ্যাবনর্মালিটি নিয়ে বাচ্চা বেরোতো, এবং সেটা দেখা গেছে আমাদের, মানে আমাদের যেই বেবিজ, মানে ডাউন সিনড্রোমের বেবি বলুন বা কোনো জেনেটিক প্রবলেমের বেবি হয়, এরা কিন্তু ওই যে ন্যাচারাল সিলেকশন হয় ওটা হয়তো ওরা ওভারকাম করে যায়, মানে কিছু করে লুকিয়ে হয়তো ন্যাচারাল সিলেকশনে ওরা রয়ে গেল, এক্স্যাক্টলি বেরিয়ে গেল না। তো 90% কিন্তু নেচার ওটা সিলেক্ট করে বার করে দেয়, তো ইট ইজ আ গুড থিং। এবং 1 নম্বর যদি মানে ফার্স্ট টাইম যদি কারোর অ্যাবর্শন হয়, নাথিং টু লুজ হোপ। সেকেন্ড টাইম 88-90% কেসেসে সেকেন্ড টাইম একদম ভালো প্রেগনেন্সি আসে, কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, সেকেন্ড টাইম বা মোর তারপর থেকেও যদি কারোর 2বার বা 3বার কারোর প্রেগনেন্সি লস হয়, তখন আমরা বলি যে না, আমাদের ইনভেস্টিগেশন করার দরকার। কিন্তু প্রথমেই জানতে হবে যে 50% কজেস কিন্তু আমরা জানি না, হোয়াট আর দ্য কজ। সব দেখা যায় নর্মাল থাকে, অথচ ওনার মানে বাচ্চা আসছে না, থাকছে না। হ্যাঁ, তো সেই কেসেসগুলোতে ফার্স্ট ইউট্রাসে তো মানে আমাদের যেটা আমরা জানি, যেটা পড়েছি যে ফ্যালোপিয়ান টিউব থেকে সেটা ইউট্রাসে যাবে এবং সেখানে গিয়ে সে থাকবে, সেখানে গিয়েই থাকবে। দেখা গেল ওই টিউব থেকে তার ইউট্রাসে যাওয়াটাই হচ্ছে না, না, হয়তো যাচ্ছে, না যাচ্ছে, কিন্তু ইমপ্লান্ট করছে, মানে ইমপ্লান্ট মানে ইউট্রাসে হয়তো গাঁথছে, তারপর হয়তো সাস্টেন করছে না, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে বুঝতে হবে যে সে ওখানে থাকার জন্য নয়। এবার সেটা একটা জেনেটিক প্রবলেম হতে পারে। সেকেন্ড হয় হচ্ছে ইউট্রাইন কোনো অ্যাবনর্মালিটি থাকলে, মানে ইউট্রাস যে আমাদের জেনেটিক যে ইউট্রাস একটা বাচ্চার ঘরটা, ওর মধ্যে যদি কোনো ফাইব্রয়েড থাকলো, কোনো টিউমার থাকলো বা কোনো পলিপ থাকলো, বা ঘরটার সাইজটা ছোট বা ঘরটার সাইজটা ডিফারেন্ট। হ্যাঁ, ইউট্রাস বেসিক্যালি হয় হচ্ছে দুটো টিউবাল স্ট্রাকচার নিয়ে, তো সেইটা যখন পুরোপুরি টিউবাল স্ট্রাকচারগুলো আস্তে আস্তে মাঝখানে যে ওয়ালটা হয় সেটা ডিসলভ করে যায়, তো সেটা যদি থাকে, মানে সেপ্টাম যদি থাকে একটা ইউট্রাসে, বা ইউট্রাসের শেপটা যদি একটু ডিফারেন্ট থাকে, তো সেখানে হয়তো বাচ্চাটা থাকতে পারছে না, গ্রো করছে না, বেরিয়ে গেল। আর একটা খুব কমন হয়েছে সেকেন্ড ট্রাইমেস্টারে স্পেসিফিক্যালি মানে 12 সপ্তাহের পর থেকে যদি হঠাৎ করে একটা পেনলেস লেবারে অনেকে বাচ্চা বেরিয়ে যায়, মানে 18 সপ্তাহ 19 সপ্তাহ হলো, হঠাৎ করে ব্লিডিং হলো, বাচ্চা বেরিয়ে গেল, মানে শি ডাজন্ট হ্যাভ এনি পেন। তো এইগুলোকে বলে সার্ভাইকাল ইনকম্পিটেন্স কেস, মানে সার্ভিক্স, মানে বাচ্চা ঘরটার একটা দরজা আছে, সেটাকে আমরা সার্ভিক্স বলি, সেটা জেনারেলি ক্লোজড থাকে, সেটা এক সময় ওপেন হয়, সেটা হচ্ছে লেবারের সময়, ওই পেনটার সময়, লেবার, হ্যাঁ, পেনের সময়। সেটা আইডিয়ালি হওয়া উচিত হচ্ছে 37-40, ওই সময়, ওই 37 বা 40 উইকস অফ প্রেগনেন্সিতে। তো এইটা যখন ওই যে দরজাটা যদি টাইটলি ক্লোজ না থাকে, যদি লুজ থাকে, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, হ্যাঁ, দরজাটা যদি মুখ ওপেন থাকে, তো সেই কেসেসগুলোতে বাচ্চা যে থাকছে সেটা পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই কেসেসগুলো কিন্তু দে আর সো কল ট্রিটেবল, কারণ সেগুলোতে আমরা স্টিচ মেরে ওটাকে বন্ধ করে দিই। কিন্তু আর হয় হচ্ছে ওই রক্তের কোনো প্রবলেম হয়, হ্যাঁ, রক্তের যেটা জমাট বাঁধার প্রবলেম, যেটাকে আমরা অ্যাপলা সিনড্রোম বলি, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমস বলি, তো এই কেসেসগুলোতে আমরা ওষুধ দিয়ে ঠিক করতে পারি। কিন্তু অন্যান্য কেসেস আরও অনেক আছে, হরমোন প্রবলেম, সেগুলো আমি মেন জিনিসগুলো আলোচনা করলাম। এবং এই 50% কেসেস যেগুলোতে আমরা বুঝি না, সেগুলোতে আমরা এম্পেরিক্যাল ট্রিটমেন্ট দিই, মানে একটা ট্রিটমেন্ট এমন দিই যেটাতে সব জিনিসে যেন কভার করে, এবং সেই কেসেসগুলোকেই আমরা বলি যে বেড রেস্টে থাকুন, বিকজ রিয়েলি উই ডোন্ট নো, আমরা জানি না যে কেন হচ্ছে, এবার জানলেও হয়তো রেস্ট নিলে ঠিক হবে। যেমন সার্ভাইকাল ইনকম্পিটেন্স, টিপিক্যালি মুখটা যে খোলা থাকছে, সেক্ষেত্রে তাকে শুয়ে থাকতে হবে, মানে লেগটা একটু রেস্ট রাখতে হয়, ঠিক আছে, খুবই কষ্টকর কিন্তু করতে হবে, কারণ এটাই আমরা জানি যে জিনিসটাকে হয়তো আমরা স্টিচ মেরেছি, কিন্তু তাও ওটার উপর যত কম আমরা চাপ দেবো, কারণ দরজার উপরে যদি বাচ্চাটা পড়ে বারবার, ওটা অলরেডি খোলা আছে, আমরা স্টিচ দিয়ে বন্ধ করেছি, তো প্রবলেম হতে পারে।
তো সেই সব কেসেসে আমরা বলি বেড রেস্ট নিতে। এই যে স্টিচ দিয়ে বন্ধ করা, সেক্ষেত্রে তো সিজারিয়ান ছাড়া তার কোনো উপায় থাকে না। এবং হ্যাঁ না, এবার ব্যাপার আছে, স্টিচ দিয়ে যে বন্ধ করি সেটা খোলার টাইম হয়। হ্যাঁ, যদি ওনার লেবার পেন শুরু হয়ে যায় তাহলে আমরা খুলে বার করে দিই, মানে খুলে দিই, তারপরে বেবি নয় বেরিয়ে গেল। সেটা ইফ শি ইজ লাকি আর ঠিক টাইমে যদি লেবার পেন হয় তো, আর না হলে আমরা স্টিচটা খুলে ওপর দিয়ে সিজার করে দিই, মানে সেটা ডিপেন্ড করছে অন সিচুয়েশন। ওকে, মানে এগুলো একটু আলোচনা করছি এই কারণে অনেক মায়েরা হয়তো চেষ্টা করছেন, অনেকের জীবনে এই ঘটনা ঘটেছে। আজকের অনুষ্ঠান থেকে তারা খানিকটা পেলেন সুযোগ, যে জানতে পারলেন। এবার আমি একটা প্রশ্ন করি, এখন করোনা, প্রেগনেন্ট মা যখন কনসিভ করলেন, ঠিক কিভাবে ডাক্তার কনসাল্ট করবেন? আচ্ছা, প্রেগন্যান্সি ফার্স্টে যখনই প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসবে, আজকাল তো বাড়িতেই আমরা বাড়িতে কিট টেস্ট করছি, তো কিট টেস্টে যদি পজিটিভ আসে, প্রথম জিনিস হচ্ছে আপনাকে একটা ডক্টরকে কনসাল্ট করতে হবে, গাইনোকোলজিস্টকে। হ্যাঁ, প্রথমেই কনসাল্ট করতে হবে, কারণ এই যে মাঝে মাঝে বাচ্চারা নষ্ট হয়ে যায়, মানে এমব্রায়ো এসে ফিটাস এসে যে নষ্ট হয়ে যায়, সেটাকে রুল আউট করতে হবে। অনেকেই আছে হয়তো 3-4 মাস পরে আসে, ওরা জানেই না, মানে ওরা জানে যে ওরা প্রেগনেন্ট, কিন্তু ওরা জানেই না যে বাচ্চা ভেতরে নষ্ট হয়ে আছে। তো এই কেসেসগুলোকে অ্যাভয়েড করার জন্য ফার্স্টে গিয়ে আপনাকে বুকিং করতে হবে, বলে অ্যান্টিনেটাল বুকিং। প্রেফারেবলি ইট শুড বি 10 উইকসের আগে, 10 সপ্তাহের আগে, মানে মোটামুটি 2.5 মাস আগে করতে হবে। এবং সেই সময় যেগুলো হয় বেসিক ইনভেস্টিগেশনস হয়, যেমন থাইরয়েড, সুগার, হিমোগ্লোবিন, সেরোলজি বলে হয়, ব্লাড গ্রুপ, এই জিনিসের, তারপরে থ্যালাসেমিয়ার কোনো অসুবিধা আছে কিনা, ক্যারিয়ার আছে, বাহক আছে কিনা, এইগুলো আমরা দেখি উইথ আলট্রাসাউন্ড, যেখানে বাচ্চাটা হেলদি আছে কিনা, বাচ্চার হার্টবিট আছে কিনা, এবং বাচ্চার সাইজ এবং বাচ্চার গ্রোথটা ঠিক আছে কিনা আমরা জেনে নিই। এবং ওই যে সার্ভাইকাল একটা স্টেটাসও আমরা বুঝতে পারি যে হ্যাঁ অসটা ক্লোজ আছে, মানে সার্ভিক্সটা, দরজাটা বন্ধ আছে। তো উই ক্যান বি শিওর, কি মোটামুটি শিওর থাকা যাবে যেটা একটা নর্মাল প্রেগন্যান্সি। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি মৌমিতা বলছি ব্যাঙ্গালোর থেকে। বলুন। হ্যাঁ, একটু ডাক্তারের সাথে কথা বলতে। হ্যাঁ বলুন ভাই। হ্যাঁ ডক্টর নমস্কার, আপনি ওই সার্ভাইকাল ইনকম্পিটেন্সির বিষয়ে যে বলছিলেন, হ্যাঁ ওটা আমার ফার্স্ট হয়েছিল। তো হ্যাঁ হয়েছিল, তো এখন আমি মানে খুবই মিরাকুলাসলি আবার কনসিভ করেছি। তো ডক্টর বলেছে ডক্টর করার পরে 3rd মান্থের লাস্ট উইকে মানে she'll take a call on for the সার্কুলার। তো ডক্টর সার্কুলার করার পরে কি মানে সবাইকে বেড রেস্টেই থাকতে হয়, মানে ইউনিভার্সিটি? না, আইডিয়ালি যেহেতু সার্কুলাজটা একটা, মানে সার্কুলাজ মানে হচ্ছে স্টিচটা, সার্কুলাজ কেটে গেল, হ্যাঁ শি ক্যান লিসেন। সার্কুলাজ জিনিসটা একটা অপারেশন, বেসিক্যালি একটা পদ্ধতি, এবং সেটার পরে আমরা বেড রেস্ট অবশ্যই উই সাজেস্ট বেড রেস্ট, অ্যাডভাইস করি বেড রেস্ট, কারণ যাতে ওই সার্ভিক্সের ওপর চাপটা যেন কম পড়ে। হ্যাঁ, এবং বেড রেস্টটা হয়তো যখন দেখবো যে 1 মাস 2 মাস হয়তো ইফ শি ইজ ওকে উইথ ইট, যদি সার্কুলাসটাকে ঠিকঠাক নিতে পেরেছে ওনার বডি বা সার্ভিক্সটা ঠিকঠাক আছে, তখন হয়তো একটু ওয়ার্ক অ্যালাউ করা যেতে পারে। কিন্তু আইডিয়ালি এটা একটা ভ্যালুয়েবল প্রেগন্যান্সি। এই সব কেসেস আর টিপিক্যাল যেখানে আমরা বেড রেস্ট বলি, বেড রেস্ট নিতে বলি, কারণ সার্কুলাস বারবার একটা, মানে গর্ভপাত হলে বারবার একটা মেন্টাল অ্যাংজাইটি, একটা ট্রমা, এবার আমি ওয়ার্ক করলাম তো পরের বার হয়তো আমি সার্কুলাস করি, আবার করবো। আর সবসময় এভরি প্রেগনেন্সিতে সার্কুলাস দেওয়াও যায় না, কারণ এটাতে একটা সার্ভিক্স একটা ইনজুরি হয়। এবার নেক্সট টাইম আবার প্রেগনেন্সি এলো, আবার জিনিসটা করাতে কতখানি সাকসেসফুল হবে আমরা জানি না। কিন্তু এই সময় যদি আপনি সার্কুলাস নেন, ওই স্টিচ যদি হয়, তাহলে এই সময় আমি মানে প্রেফার করবো ইউ লিসেন টু ইয়োর ডক্টর। যদি উনি বলেন বেড রেস্টে থাকতে, ইউ শুড বি ইন বেড রেস্ট। কারণ মাতৃত্বের থেকে বড় আস্বাদ আর কিছু নেই। একটু কষ্ট করে আমরা যদি 9টা মাস কষ্ট করি, তারপরে তো একটা সারা জীবনের সম্পদ পেতে পারি। যাই হোক, আমাদের আজকে অনুষ্ঠানে আমরা ধীরে ধীরে প্রায় শেষের দিকে পৌঁছাচ্ছি, আর খুব বেশি সময় নেই। আপনারা ফোন করতে পারেন। ডেফিনেটলি আমরা চেষ্টা করেছি, করোনাতে অনেক সময় ডাক্তারের কাছে যেয়ে উঠতে পারছি না, টিভির পর্দাতে অন্তত যারা চেষ্টা করছেন মা হওয়ার, তারা একটা লেসনের মতো এটাকে গ্রহণ করতে পারেন। অনুষ্ঠানটা থেকে যাবে, আপনারা বারবার দেখে নিতে পারেন। প্রশ্ন থাকলে সেখানেও আপনারা করতে পারেন। আমরা এবারে আসবো এই প্রেগনেন্সির ক্ষেত্রে, যেটা আমরা আলোচনা করছিলাম, টিউব প্রেগনেন্সির তো একটা হয় টিউব প্রেগনেন্সি। অনেকেরই দেখা যায় যে টিউব প্রেগনেন্সি হলো, টিউবটা বার হয়ে গেল আর সারা জীবনের জন্য সে মা হতে পারলো না। এটাই কি একমাত্র পথ, যে টিউব প্রেগনেন্সি হলে টিউবটাকে, ফ্যালাপিয়ান টিউবটাকে বাদ দিতে হবে? হ্যাঁ,
টিউবাল প্রেগনেন্সি ইজ অ্যান এমার্জেন্সি। হ্যাঁ, টিউবাল মানে যে ফ্যালোপিয়ান টিউব আছে, একটা জরায়ু থাকে, জরায়ুর দুদিকে দুটো টিউব থাকে অ্যান্ড ওভারিজ থাকে। আইডিয়ালি যেটা হয় হচ্ছে স্পার্ম গিয়ে ওই ফ্যালোপিয়ান টিউবে গিয়ে ফার্টিলাইজ করে এবং সেই পুরো ফার্টিলাইজ মানে যেটা জাইগোট হয় সেটা এসে আবার ওভারি মানে ন্যাচারাল প্রসেসে আবার ওই বাচ্চার রাস্তা মানে বাচ্চার ইয়েতে চলে আসে, ইউট্রাসে চলে আসে। মাঝে মাঝে কি হয় যে ওই জিনিসটা টিউবে আটকে যায়, প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হয়। পিছনেও যে বিজ্ঞান আছে সেটা অনেক সময় অজানা, যে কেন আটকে অনেক গেল। অজানা আছে, আবার অনেক জানাও আছে, কারণ যেগুলো যদি টিউবে আগে কোনো প্রবলেম হয়ে থাকে, যেমন ইনফেকশন, পিআইডি বলি, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, যদি হয়ে থাকে, কোনো ইনফেকশন হয়ে থাকে, তাহলে টিউবে যে স্ট্রাকচারগুলো হয় ওটা একটা অ্যাবনর্মাল, যেমন টিউবারকুলোসিস যদি হয় পেশেন্টের। তো এই কেসেসগুলোতে যেটা হয় হচ্ছে ওদের যে মোবিলিটি, টিউবের একটা মোবিলিটি থাকে, পাইপ দিয়ে ওটাকে ব্রাশ করে করে ওটা ইউট্রাসের মধ্যে আনে জাইগোটটাকে। তো সেই ডিফেক্ট থাকে, যদি ওই ফাংশনে যদি ডিফেক্ট থাকে তাহলে যেটা টিউবে আটকে যেতে পারে ওই ইয়েটা। এবং এই জিনিসটা ডায়াগনোসিস করা খুব ইম্পর্ট্যান্ট, এবং ডায়াগনোসিসটা খুব ডুবিয়াস মানে কনফিউজিং। এক নম্বর হচ্ছে পেশেন্ট জানে দ্যাট শি ইজ প্রেগনেন্ট, ও মিস পিরিয়ড হয়, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়, শি কামস, আর তারপরে আমরা একটা আলট্রাসাউন্ড করতে দিই, টিভিএস করতে দিই, ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি করতে দিই। সেই কেসেসে আমরা অনেক ছোট জিনিস ধরা পড়ে না, আবার একটু বড় হলে 1 সেন্টিমিটারের ওপরে থাকলে ধরা পড়ে। সব টিউবাল প্রেগনেন্সি অপারেশন লাগে না, অনেক ক্রাইটেরিয়া আছে, ইউ ক্যান ম্যানেজ এক্সপেক্টেন্টলি, মানে কিছু লাগবে না, জাস্ট আমরা দেখবো যেগুলোতে দেখা যাচ্ছে যে টিউবাল প্রেগনেন্সিটা আস্তে আস্তে মরেই যাচ্ছে, যেটা আমরা বিটা এইচসিজি টাইটার বলে একটা জিনিস হয়, যেটা আমরা করি। আজকে মনে করুন মানে আজকে মনে করুন 1000 হয়েছে, 2 দিন পরে আবার মনে করুন করলাম তো 600 হয়ে গেল, মানে কমছে। তার মানে আমরা বলতে পারবো যে ওই টিউবে যে প্রেগনেন্সিটা মরছে, মানে ইট ইজ নট সাস্টেনিং, ওটা বাড়ছে না। এইসব কেসেসে কিন্তু আমরা বলতে পারি যে আমরা ওয়েট করব, আমরা কিছু করব না। এটা কি অটোমেটিক্যালি ও নিজের জীবনটা শেষ করে নিজেই? হ্যাঁ, কারণ ওটা তো খাবার পাচ্ছে না, টিউবটা তো আর ওই মায়োমেট্রিয়ামের মতন বা ইউট্রাসের মতন ওই কত ব্লাড সাপ্লাই নেই, ওটাতে একটু জাস্ট খাবার আছে, মানে একটু জাস্ট ও যতটুকুনি পাচ্ছে, একটু প্লাসেন্টা একটা মানে একটু ভিলাস টাইপের একটা হচ্ছে, সেখান থেকে যতটুকুনি পাচ্ছে একটু ব্লাড সার্কুলেশন নিচ্ছে, কিন্তু সেটা তো সাস্টেন করতে পারবে না। মারাত্মক যেগুলো হয় সেগুলো এটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, মানে এগুলো চুষে মানে ওটা ডিসলভ হয়ে যাবে, ঠিক আছে, আশেপাশে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, এগুলো তো আমরা দেখবো। হ্যাঁ, এবার কয়েকটা হয় যেটা ওখানে বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে ওখানে তো জায়গা নেই, জীবনটা রয়েছে এবং বাড়তে থাকছে। ওই যে সিস্টিক একটা স্ট্রাকচার হচ্ছে, যার মধ্যে একটা স্যাক এলো, স্যাকের মধ্যে একটা বেবিও আসতে পারে, মাঝে মাঝে ছোট একটা এমব্রায়ো দেখা যায়, এবং সেটা হতে হতে আস্তে আস্তে টিউবে, দেখুন টিউবটা তো আর বাড়তে পারে না, এক্সপ্যান্ড করতে পারে না, তো টিউবটা ফেটে যায়। ওকে, তো দ্যাট ইজ কল্ড আ রাপচার্ড একটোপিক, মানে সেটা ওখান থেকে বেরিয়ে এবার ব্লিডিং হবে, ব্লিডিংটা করতে হবে পেটের মধ্যে হবে। পেশেন্টের কি কমপ্লেন হবে? পেন অ্যাবডোমেন, নাথিং এলস, পেন অ্যাবডোমেন। আস্তে আস্তে যখন জিনিসটা পেন অ্যাবডোমেনটা বাড়বে বা ব্লিডিংটা ভেতরে হচ্ছে, আস্তে আস্তে ব্লিডিং টপ টপ করে পড়ছে, মানে ভেতরে কিন্তু, হ্যাঁ, ওর মধ্যে কোনো সিমটম নেই, ওর একটাই সিমটম হবে ব্যথা হবে, মানে আমি প্রেগন্যান্ট, অথচ আমার পেটে ব্যথা, অ্যান্ড খুব পেটে ব্যথা হবে, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে মাথা ঘোরা হবে, কারণ ব্লাড প্রেশার আস্তে আস্তে কমছে, শি উইল বিকাম পেল, মানে ব্লাডটা কমে যাচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে। ইয়েস, হ্যাঁ। তো দিস ইজ a gynecological emergency, obstetric emergency. এইসব পেশেন্টদের স্ট্যাট আমাকে বার করতে হবে, সেই স্ট্যাট আমাকে তাকে অপারেশন মানে ওটিতে তুলতে হবে, অপারেশন করে ওই যে টিউবটা যেটা আমি করলাম ওখান থেকে, তো টিউবটা তো রাপচার হয়ে গেছে, আমাকে টিউবটা বাদ দিতে হবে, কারণ টিউবটা আমি রাখতে পারবো না, বিকজ টিউব নেই, টিউব হ্যাজ রাপচার্ড। হ্যাঁ, টিউব রাখার জিনিস হয়, মানে রাখার ওইসব অপারেশনস হয়, কিন্তু সেগুলো সাকসেস মানে ইন ফিউচার সেই টিউবটা যেহেতু ডিফেক্টিভ আবার একটোপিক হতে পারে। তো সেই কেসেসে আমরা ওই টিউবে যেন বাচ্চা না আসে ওই বন্দোবস্ত করার চেষ্টা করি, যে ওই টিউবে যেন অ্যাটলিস্ট বাচ্চা না আসে, কারণ ওই টিউবে বাচ্চা এলে দেয়ার আর চান্সেস অফ অ্যাগেন একটোপিক। তো আরেকটা টিউব আছে, তো আমরা আরেকটা টিউব রেখে দিই, স্যালভেজেবল থাকলে আরেকটা টিউব আমরা রেখে দিই। সুতরাং মানে প্রেগন্যান্সির প্রথম 3টে মাস ভীষণ ইম্পর্টেন্ট, একটা আল্ট্রাসাউন্ড খুব ইম্পর্টেন্ট, এবং যদি বাচ্চাটি আদৌ ঠিকঠাক এসছে কিনা, হ্যাঁ, এবং যেগুলোতে বেশি খুব পেটে ব্যথা করছে, এমনি নর্মাল একটু পেটে ব্যথা করে প্রেগনেন্সিতে, যাদের খুব বেশি পেটে ব্যথা করছে বা খুব মাথা ঘোরাচ্ছে, এবং হঠাৎ করে, মানে এই সিমটমগুলো কিন্তু এমনি নয় যে ক্রনিক 1 মাস ধরে মাথা ঘোরাচ্ছে বা 1 মাস ধরে উইকনেস লাগছে, ওগুলো তো প্রেগনেন্সিতে নর্মাল, কিন্তু যেগুলো এই হঠাৎ করে শুরু হয় সেগুলো যেন দে শুড গো টু অ্যান এমার্জেন্সি অ্যাজ সুন অ্যাজ পসিবল।
আমার মনে হয় আজকের এই এপিসোডে আপনারা অনেক কিছু জানতে পারলেন ডিউরিং প্রেগন্যান্সি, কি করবেন, কি করা উচিত, প্রেগন্যান্সি না আসলেও কত তাড়াতাড়ি কনসাল্ট করা উচিত, সবটাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। করোনাকে কেন্দ্র করে কতটা সুস্থ থাকতে পারেন মা সেটাও আলোচনা করার চেষ্টা করলাম। এবার ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে আসি। আফটার ডেলিভারি এটা কতটা ইম্পর্ট্যান্ট, এবং মায়েদের কি, আমরা তো যে বাচ্চাটা হওয়ার আগে পর্যন্ত মাকে এটা করছি, ওটা করছি, সেটা করছি, কিন্তু যেই বাচ্চাটি হয়ে গেল তখন কিন্তু আর মায়ের দিকে অত নজর নয়, তখন বাচ্চার দিকে নজর। এটা একদম বাস্তব কথা। আমাদের বিশেষ করে ভারতীয় সংস্কৃতিতে আমরা এটা খুব ভালো করে দেখি যে মা তখন আর কোনো পিকচারে নেই, সমস্ত কনসেন্ট্রেশন বাচ্চা। একটা মা, সে নর্মাল ডেলিভারি হোক আর তার সিজারিয়ান ডেলিভারি হোক, আফটার প্রেগন্যান্সি সে যখন বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছে, তার নিজের কি কি প্রয়োজন তখন? ফার্স্ট অফ অল ওই হাইড্রেশন, তখন তার গাইনোকোলজিস্টের কাছে কতটা প্রয়োজন আছে? হ্যাঁ, ব্রেস্ট ফিড করানোর আমি সময় বলছি আফটার প্রেগন্যান্সি। হ্যাঁ, আফটার প্রেগন্যান্সি ফার্স্ট অফ অল অনেকে কমপ্লেন করে যে ওদের ব্রেস্ট মিল্ক হচ্ছে না। এই কেসেসগুলো স্পেসিফিক্যালি হচ্ছে সিজারিয়ান সেকশন যাদের হয়। তো এগুলোতে প্যানিক করলে চলবে না। হ্যাঁ, 3-4 দিন এমনি লাগে, ইট মে টেক আপ টু 1 উইক। এবং ফার্স্ট যে মিল্কটা বেরোয় দ্যাট ইজ মোর লাইক ওয়াটার। তো সেই কেসেসগুলোতে না আমার দুধ হচ্ছে না। এবার দুধ হবে না বিকজ আমাদের যে মানে হিউম্যান মিল্ক যেটা হয় ফার্স্টে, যেটা 1 উইক যেটা হয় সেটাকে কোলোস্ট্রাম বলে, সেই জিনিসটা ইটস লাইক ওয়াটার। এবং সেটাই কিন্তু আপনি আপনার সন্তানকে খাওয়াবেন, ফিড করবেন। এবং সন্তান যত ফিড করবে, যত সাকল করবে, তত আপনার ব্রেস্ট মিল্কটা হবে। এবং ব্রেস্টে যে এই একটা সাইকোলজিক্যাল এটা একটা সাইকেল। হ্যাঁ, যখন ওই বাচ্চার কান্না শুনলেন তখন ওই হলো, এই অক্সিটোসিন রিলিজ হলো, আর তারপর থেকে জিনিসটা আস্তে আস্তে ব্রেস্ট মিল্কটা সিক্রেশন হয়। ইট মে টেক টাইম। আচ্ছা, কয়েকটা মেডিসিন আছে যেগুলো একটু বুস্ট আপ করে, কিন্তু খুব একটা প্রুভেন নয় যে এগুলো করেই। আপনারা খুব একটা প্রেসক্রাইব করি না, খুব না হলে, কারণ ওগুলো সাইড ইফেক্টসও থাকে। অনেক আয়ুর্বেদিক আছে, এগুলো কতখানি কার্যকরী উই ডোন্ট নো, কিন্তু ঠিক আছে, খারাপ কিছু হয় না বলে। হ্যাঁ, শিওর। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার। বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি আসাম থেকে বলছি, আপনাদের দুজনকেই নমস্কার। নমস্কার, কে বলছেন আসাম থেকে? আমি আসাম থেকে নেত্রপ্রভা সরকার বলছি। হ্যাঁ, নেত্রপ্রভা। আচ্ছা বলুন। আচ্ছা, বলছি যে ডাক্তারবাবু, আমার প্রথম বেবি আছে, আপনারা বেবি নিয়ে কথা বলছেন, মানে প্রেগন্যান্সি নিয়ে, সেটার জন্য আমি প্রশ্নটা করেছি। মানে প্রথম বেবি আমার 11+ হয়ে গেছে, মানে সেকেন্ড ইস্যু আমার আসছে না, মানে সেটার জন্য কোনো মানে চেক আপ করেছি, কোনো প্রবলেম নেই, কিন্তু কিসের জন্য আসছে না মানে সেটা বুঝতে পারছি না, সেটা একটু বলবেন। 11 বছর হয়ে গেছে, চেষ্টা করছেন কত বছর? বয়স কত আপনার? বয়স কত? আমার 39 এজ। আর হাজবেন্ডের? হাজবেন্ডের 48। 47। আচ্ছা, আপনার ফার্স্ট ইস্যুর 11 ইয়ার্স ওয়েজ, আপনারা চেষ্টা করছেন কতদিন সেকেন্ড ইস্যুর জন্য? প্রায় 2 বছর থেকে। তো অনেক কারণই আছে, এজ ফ্যাক্টর হতে পারে। হ্যাঁ, আপনারা সঙ্গে মানে যদি খুব দরকার আপনাদের, যদি বাচ্চার মানে খুব ইচ্ছা যদি হয়, তাহলে আপনারা এখনই কোনো ইনফার্টিলিটি সেন্টার বা কোনো ডক্টরকে কনসাল্ট করুন, কারণ এটাতে অনেকগুলো মানে অনেকগুলো ইনভেস্টিগেশন লাগবে জানার জন্য যে কেন আপনাদের বাচ্চা আসছে না। খুব সম্ভবত হয়তো আপনাদের এজ ফ্যাক্টরটা মানে এজ ফ্যাক্টরটা হয়তো রোল প্লে করছে। হ্যাঁ, ওনার হাজবেন্ডেরও বয়স অনেকখানি। অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে ওভাম যেমন একটা লিমিটেড, পুরুষদের ক্ষেত্রেও তো স্পার্ম লিমিটেড। না, স্পার্ম লিমিটেড নয়, স্পার্মটা মাসে মাসে মানে এভরিডেই হচ্ছে। হ্যাঁ, মানে স্পার্ম লিমিটেড না, স্পার্ম লিমিটেড নয়, স্পার্মটা সবসময় হচ্ছে, জেনারেট হচ্ছে, মানে সেটা বৃদ্ধ বয়স অবধিও হচ্ছে। এবং সবচেয়ে মানে ওইটা একটা ভালো জিনিস হচ্ছে, একটা যদি মানে হাজবেন্ডের অনেক সময় দেখা গেছে যে স্পার্মগুলো ইদার কোনো প্রবলেম আছে বা কম হচ্ছে, তো আমরা ওষুধ দিয়ে কিন্তু জিনিসটাকে বাড়াতে পারি অনেকের, মানে এটা দেখা গেছে। কিন্তু যদি কারোর মানে কোনো মহিলা যদি ওভাম কম থাকে, মানে যদি ওভাম নয় এগস যদি কম থাকে, মানে রিজার্ভ বলে, ওভেরিয়ান রিজার্ভ যদি কম থাকে, দের ইজ নো ট্রিটমেন্ট যে ওনার মানে ওভারিয়ান রিজার্ভটাকে বাড়ানোর জন্য কোনো ট্রিটমেন্ট নেই, কারণ এইটা একটা সিগনেচার। মানে একটা মানুষ, মানে একটা মেয়ে লাইফ মানে এমব্রায়ো থেকে, মানে ও যখন মায়ের পেটে, তখনই ওর কাছে যা ডিম ওকে দেওয়া হয়েছে সেটা নিয়েই ও সারা জীবন চালাবে। এবং সেটা যখন শেষ হয়ে যাবে, শি উইল গো ইনটু মেনোপজ।
মানে প্রত্যেক মাসেই যে সাইকেলটা হচ্ছে ওটা কিন্তু একটা করে overall ডিম মৃত্যু। বেরিয়ে যাচ্ছে, একদম। এক্স্যাক্টলি, হ্যাঁ। মানে এটা খুব ইন্টারেস্টিং, আমাদের মানুষের শরীরটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। কেন আমাদের মেয়েদেরকে ফার্টাইল বলা হয়, যখন পিরিয়ডস হলো তখন আমরা ফার্টাইল হলাম, কারণ হচ্ছে এবারে সে সন্তান উৎপাদনে সক্ষম। তো যাই হোক, আমাদের যেটা আলোচনা চলছিল, আচ্ছা ওনাকে তো আপনি উত্তর দিয়ে দিলেন, এবার আমাদের যেটা আলোচনা চলছিল যে আমরা যেখানে আলোচনা Breastfeeding। হ্যাঁ, তার আগে কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি জ্যোতিকা মণ্ডল বলছি ঠাকুরপুকুর থেকে। বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি 3 মাস প্রেগনেন্ট, তো আমার ডক্টর আমাকে ভ্যাকসিন নিতে বলেছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপনি কি সেকেন্ড কোয়েশ্চেন করছেন আমাকে? ডক্টর বলেছে, আপনি বলুন কি করবেন। সেকেন্ড ওপিনিয়ন। সেকেন্ড ওপিনিয়ন, সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নেবেন, যাও বলছে করবেন। আপনারা কি একটা পরিষ্কার কথা বুঝতে পারছেন যে ভ্যাকসিনেশন ছাড়া কোনো উপায় নেই? আপনি যদি 3 মাস আপনার প্রেগনেন্সি, আপনি যদি এখন ভ্যাকসিন নেন, আরও 6 মাস পরে যখন আপনার বেবি আসবে তখন যেন সে অন্তত থার্ড ওয়েভে খুব উল্টোপাল্টা কিছু নাতে আসে আর কি, মানে থার্ড ওয়েভ কিছু করতে পারলো না, এরকম একটা সিচুয়েশনে যদি আপনার বেবি হয়, আপনি অনেকটা সেফ অ্যান্ড সিকিওর থাকলেন। একটু না ভ্যাকসিনেশন নিয়ে মনে আলোচনা করার আরও বিষয়তে প্রয়োজন আছে। আমরা এত দিন ধরে করে যাচ্ছি, মানে আমরা টায়ার্ড, কিন্তু আমি এবং ডক্টর সান্যাল আমরা বসেই বলি যে আবার তো সেই ভ্যাকসিনেশন, কারণ এছাড়া আর উপায় নেই। আমি যে প্রশ্নটা করেছিলাম সেখানে উত্তরের পরে একটু ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করি। ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং এর সময় হ্যাঁ, ফার্স্ট অফ অল তো প্যানিক করলে চলবে না, এক নম্বর। ব্রেস্ট ফিডিং, হ্যাঁ, ব্রেস্ট ফিডিং বলে নয় কিন্তু ডক্টর সান্যাল, আমার প্রশ্নটা হচ্ছে যে মা ডেলিভারি হলো, সেটা সিজার হতে পারে, নর্মাল হতে পারে, হলো মায়ের বাচ্চা হলো, বাচ্চার তো ওষুধ, বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে হবে, এবার মাকে তখন কোন কোন দিকে নজর রাখতে হবে? মায়ের তো একটা শরীরে ধকল গেল, এবং মায়ের শরীরের ধকলের সঙ্গে সঙ্গে মা ব্রেস্ট ফিডও করাচ্ছে, তখন মায়ের কোন কোন দিকে নজরটা রাখতে হবে? হ্যাঁ, ফার্স্ট অফ অল ডায়েট মায়ের, ঠিক আছে? ডায়েটের মধ্যে হচ্ছে মানে ভিটামিনসওয়ালা কোনো খাবার খাওয়া, আর খুব করে হাইড্রেশন, মানে খুব করে জল খেতে হবে। সময় একদম কম। হ্যাঁ, ঠিক আছে, এটা তোলা থাক, হ্যাঁ, তোলা থাক। আলোচনাটা তোলা থাক আগামী দিনের জন্য। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। খুব ভালো থাকুন, আর অবশ্যই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মেনে চলুন। অনেক ধন্যবাদ ডক্টর পারিজাত সান্যালকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।